আমরা গত কয়েকদিন বলা যায় গত কয়েকটা মাস ধরে একটানা একটি দেশকে নিয়ে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা, বিস্তর সমালোচনা, তার অর্থনৈতিক প্রেক্ষাপট, ধীরে ধীরে ভঙ্গুর অবস্থা, সবটাই রাজনৈতিক বিশ্লেষণ তথ্য উঠে আসছে প্রতিদিন নানা ব্যাখ্যায়। কারণ এই দেশটায় এখন কোনো স্থায়ী নির্বাচন হয়নি, স্থায়ী কোনো সরকার নেই, কোনো সংসদ গঠিত হয়নি। গতকালও বাজেট নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে বাজেট হয়েছে পেশ, এবং সেই বাজেট শুধু কি লোক দেখানো কিনা সেটা নিয়েও আমাদের একটা বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু এরই মধ্যে অনেক প্রশ্ন আসছে বাংলাদেশের এহেন অবস্থায়, এই অচলাবস্থার মধ্যে মোহাম্মদ ইউনূসের ভূমিকা প্রতিদিন প্রতিটা মুহূর্তে যেন বারবার সমালোচিত হতে হয়েছে, সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন মোহাম্মদ ইউনূস। কারণ তিনি এখনো পর্যন্ত একটা নির্বাচিত সরকার করতে পারেননি। শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস, তার কাছে ক্রমশ এই সময়টা অনেকটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বারবার প্রশ্ন উঠছে কোথাও কি তাহলে এই নিয়েও আমরা আলোচনা করেছি বাংলাদেশের দায়িত্বভার কোথাও কি অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার হাত থেকে এবার কি ধীরে ধীরে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের হাতেই পৌঁছে যাচ্ছে? কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আজ যে জটিল আবর্তে ঘোরাফেরা করছে সেখানেই আলোচনা করব। কারণ আইপিএল এর ফাইনাল ম্যাচে আকাশে এখানে দেখা গিয়েছে যেখানে উড়ল সেনা হেলিকপ্টার, কিন্তু বিষয় হচ্ছে তবু কেন ফাইনাল ম্যাচ এড়ালেন তিন বাহিনীর প্রধান? রাতেই পাক এয়ারবেসের দখল নিয়েছে মার্কিন এয়ারফোর্স। বিশেষ কিছু কি তাহলে হচ্ছে? বিশেষ কিছু ঘটতে চলেছে বাংলাদেশে? কি হতে চলেছে? পাকিস্তান জুড়ে কমপক্ষে 10টি স্বল্প মাত্রায় ভূমিকম্পের কারণ কি? আমেরিকার আবদারে মূলত দোহায় বাংলাদেশের বিক্রি চূড়ান্ত করলেন ইউনূস। সুপ্রিম কোর্টের আগুন কি তাহলে দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? অনেক প্রশ্ন এখন ভিড় করছে। আর্মি চিফ ওয়াকারুজ্জামান কেন তিনি হজ যাত্রায় গেলেন না? ঈদের পর কি তাহলে কি করতে চলেছে সেনাবাহিনী? অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে একটা প্রশ্ন আকারে বড় চিহ্ন ধারণ করেছে। কারণ তাহলে কি আমেরিকার দখলেই পাক এয়ারবেস? ওয়াকারের হাতেই কি যাচ্ছে বাংলাদেশ? এই নিয়ে আমরা সরাসরি এই মুহূর্তে আজকের জোরাবারে আলোচনার জন্য যাব। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অনেকগুলো প্রশ্ন ভিড় এই মুহূর্তে। প্রতিদিন যখনই আমরা বাংলাদেশ নিয়ে একাধিক আলোচনা করছি তাতে বারবার যেন সেই কাঠগড়ায় ঘুরে ফিরে আসছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু বিষয়ের ক্ষেত্রে যেটা বলতে চাইছি যে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী বাংলাদেশে ঠিক বিশেষ কিছু ঘটতে চলেছে, কি কি ব্যাখ্যা রয়েছে তোমার কাছে? দেখো, যে তথ্যগুলো আসছে আমাদের কাছে, কারণ মানুষ জানতে চাইছে, তো দর্শকরা জানতে চাইছেন, সেই কারণে আমরা দায়বদ্ধ, আমরা জানাবো। এবং যে বিষয়টা আসছে তা হলো যে তুমি দেখবে যে যখন আইপিএলের ম্যাচ চলছে আহমেদাবাদে স্টেডিয়ামে, সেখানে চলছে, মানুষ অনেকে ভাবছেন যে অপারেশন সিঁদুর তো শেষ হয়ে গেছে এবং এই অপারেশন সিঁদুর শেষ হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান বা শত্রুপক্ষ বোধহয় চুপসে গেছে ভয়ে, এবং তারা একদম সাধু পথে ফিরে এসছে। তারা বোধহয় শান্তির পাঠশালায় পঠন শুরু করেছে। কিন্তু দেশের নাম তো পাকিস্তান, তারা কোনোদিন জেহাদের জায়গা থেকে সরে আসবে না। আমরা ভাবতে পারি ভুল যে পাকিস্তান বোধহয় তারা হয়তো সৎ পথে এসছে, কিন্তু বাস্তব তা নয়। বাস্তব হলো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ভারতকে রক্তাক্ত করার জন্য একেবারে মুখিয়ে রয়েছে পাক হায়নার দল। এবং নির্দিষ্টভাবে সেই জায়গাটাতেই তুমি দেখবে যে আহমেদাবাদে যখন আইপিএলের ফাইনাল ম্যাচ চলছে, আমরা সবাই সেই ম্যাচের যে আমেজে ডুব দিয়েছি। তখন এই ম্যাচ শুরুর 3 দিন আগেই বোর্ডের তরফে আমাদের সেনাবাহিনী 3 প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে মূলত এই অপারেশন সিঁদুরের সাফল্য এবং যাবতীয় সাফল্যকে উদযাপনের জন্যই সেই তাদের ইনভাইটেশন ছিল। অদ্ভুতভাবেই 3 সেনাপ্রধান এই বিষয়টা এবং আমাদের সিডিএস তারা প্রত্যেকেই বোধহয় এড়িয়ে গেছেন এই আমন্ত্রণ। কেন এড়িয়েছেন? যখন আহমেদাবাদে এই ম্যাচটি চলছে, দেশ বিদেশের ক্যামেরা সেদিকে রয়েছে, তখন প্রতিবেশী প্রায় অন্ধকার আচ্ছন্ন পাকিস্তানে একটা গোপন গেম চলছিল। একটা খুব কৌশলী গেম তারা চালাচ্ছিল সেই মুহূর্তে, সেটা আমাদের সেনাবাহিনী জানে। যে কারণে এক মুহূর্তের জন্য তারা নির্দিষ্টভাবে তাদের এই যে সতর্কতাকে তারা ছিন্ন করতে পারেন না, এই সতর্কতাকে তারা ঢেলে দিতে পারেন না। যে কারণে তারা কোনো এই ধরনের যে বিনোদনমূলক অনুষ্ঠানে গিয়ে সময় নষ্ট বোধহয় করতে চাননি। এবং তার পাশাপাশি বাংলাদেশ একটা কুচুটে প্রতিবেশীতে পরিণত হয়েছে। সেখানে
নির্দিষ্টভাবে ধীরে 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 ইউনুস সিন্ডিকেটকে সাপ্রেস করে সংক্ষিপ্ত করে সেখানে ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতা দখলের বা ক্ষমতা হাতে নিতে চলেছেন বোধহয় সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রথমত আমরা সেই পার্টেও আসবো। পাকিস্তানের ক্ষেত্রে যখন আইপিএলের ম্যাচ চলছে, 3 বাহিনীর প্রধান তারা হয়তো এড়িয়ে গেছেন, তখন আহমেদাবাদ স্টেডিয়ামের মাথায় আর্মির যে MI-17 হেলিকপ্টার তারা নেভির তরফে এয়ারফোর্সের তরফে তারা উদযাপনে অংশ নিয়েছিল। কিন্তু একটা তথ্য এসেছিল যে আমাদের রাজস্থান লাগোয়া যে সিন্ধ প্রদেশ রয়েছে পাকিস্তানের, সেখানে একদম লো ফ্লাইং রেঞ্জে নির্দিষ্টভাবে ফের পাক যে ফাইটার জেট সেগুলো উঠছিল, চেষ্টা করছিল ভারতবর্ষের এয়ার ডিফেন্সকে ভাঙার। তোমাকে বিষয়টা বুঝিয়ে বলিবে, দর্শকদের বুঝতে সুবিধা হবে। কোনো ফাইটার জেট যদি ছোট বাড়ি 5তলা 6তলা বিল্ডিংয়ের হাইটে উঠতে থাকে, তাহলে পাকিস্তানের সেনাকর্তারা মনে করছেন যে আমাদের S-400-এর নজর তারা এড়াতে পারবেন। চেষ্টা প্রত্যেক মুহূর্তে করছে পাকিস্তান আমাদের এয়ার ডিফেন্সকে ভাঙার। কিন্তু পাকিস্তান জানে না যে আমাদের হাতে নির্দিষ্টভাবে এই রাজস্থানের উদয়পুর বা সংলগ্ন অংশে আমাদের কাছে গ্রিন পাইন রয়েছে, যেটা ইসরায়েলের যে রাডার সিস্টেম এটা, এবং একই সঙ্গে আমাদের হাতে রয়েছে সোর্ডফিস। এই দুটো রাডার সিস্টেমের যৌথ বা মিলিত সক্ষমতায় প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত আমরা রাডারের আওতায় আনতে পারি, প্রায় সিরিয়া পর্যন্ত। ফলে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার নতুন করে নয়। এবং যখন আমরা আলোচনা করছি সেই ছবিটা উঠে আসছে। কি ছবি উঠে আসছে? যে আলোচনার মধ্যে আমরা জানতে পারছি, বা গত রাতে সেনাবাহিনীর তরফে যে তথ্য তারা হাতে পেয়েছেন বা আমাদের গোয়েন্দারা যে জানতে পারছেন, তা হলো পাকিস্তানের নূর খান এয়ারবেস। এই নূর খান এয়ারবেসে নির্দিষ্টভাবে আমেরিকার যে, অর্থাৎ USAF বলা হয় সংক্ষেপে, US এয়ারফোর্সের যারা আধিকারিক তারা নূর খান এয়ারবেসে নেমে পড়েন, অবতরণ করেন একটা বিগ এয়ারক্রাফটে বলে আমরা জানতে পারছি। এবং নূর খান এয়ারবেসে অবতরণ করেই তারা পাকিস্তান এয়ারফোর্সের যারা আধিকারিক তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। আবারও বলছি, আমেরিকার এয়ারফোর্সের অফিসাররা নেমেই নূর খান এয়ারবেস থেকে পাকিস্তান যারা এয়ারফোর্সের অফিসার তাদের কার্যত সেখান থেকে হিড় করে বার করে দেওয়া হয়। এবং নির্দিষ্টভাবে এই বার করে দেওয়ার কারণটা কি সেটা তো অন্য বিষয়। আমরা সিএন বলছি না যে নূর খান এয়ারবেসের সম্পূর্ণ দখল এই মুহূর্তে আমেরিকার এয়ারফোর্সের হাতে চলে গেছে। পাকিস্তানের একটা এয়ারবেস তার সম্পূর্ণ দখল নিয়েছে আমেরিকার এয়ারফোর্স, US এয়ারফোর্স। আমরা বলছি না, সেখানকার অভিজ্ঞ সাংবাদিকরাই বলছেন। কি বলেছেন দর্শকদের শোনাবো সর্বষ্ট। बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन पे जब सामान जहाजों से उतर रहा था, तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। অর্থাৎ নির্দিষ্টভাবে সেখানে পাকিস্তান এয়ারফোর্সের যারা অফিসার তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়, তাদেরকে বের করে দেওয়া হয়েছে সেখান থেকে। এই তথ্য নির্দিষ্টভাবে সেখানকার সাংবাদিকরাই তাদের যে এক্সটার্নাল পোস্টে তারা তুলে ধরছেন। একই সঙ্গে আমরা তথ্য পাচ্ছি, যে ইনফরমেশন পাচ্ছি, যে গত 24 ঘন্টায় নির্দিষ্টভাবে পাকিস্তানের কিরানা হিলস এই নামটা বারে বারে এসছে, কারণ এখনো পর্যন্ত শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ব্রহ্মসের যে আতঙ্ক ভুলতে পারেননি। এবং সেদিনকে কি কিরানা হিলসে সুখোই থেকে ব্রহ্মস চার্জ করা হয়েছিল আমরা বলতে পারছি না, কিন্তু সেখানে ব্যাপকভাবে নিউক্লিয়ার ওয়ার্ডসকে ধ্বংস করে দেওয়া হয়। এবং তারপর এখনো পর্যন্ত ওই কিরানা হিলস এবং ইসলামাবাদ সংলগ্ন অংশে 10টি কম বেশি ভূমিকম্পের তথ্য গোয়েন্দারা জানতে পারছেন, ভূতাত্ত্বিকবিদরা জানতে পারছেন। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় যেটা গোয়েন্দারা জানতে পারছেন, যে আমেরিকার US এয়ারফোর্স এবং আমেরিকার গোয়েন্দাদের একটা বড় শাখা এই মুহূর্তে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসের দখল নিচ্ছে। তার দুটো কারণ আছে। দুটো কারণ হলো, পাকিস্তানকে বড় অঙ্কের একটা অস্ত্র বিক্রি করে আমেরিকা। এবং তুমি দেখবে যে যখন অপারেশন সিঁদুর চলছে তখন পাকিস্তান ফতে টুটা মূলত আমি বলে দেবো আমেরিকার যে হিমরাজ বলে একটি মিসাইল আছে, তার যে টেকনোলজি নিয়ে এই ফতে 2 তৈরি করা হয়েছিল,
এবং শাহিন 2। যেমন আমি একটু বোঝার জন্য বলছি, আমাদের ব্রহ্মস যেটা আমরা বলি, এটা রাশিয়ার অনিক্স, এই অনিক্সের থেকে আমরা ব্রহ্মস তার টেকনোলজি নিয়ে বানিয়েছি। নির্দিষ্টভাবে সিকান্দার বলে রাশিয়ার একটি মিসাইল আছে, আমরা ভারতের সেটাকে প্রলয় বলি, অর্থাৎ প্রলয়ের যে টেকনোলজি সেটা আমরা রাশিয়ার সিকান্দার থেকে নিয়েছি। তেমনি পাকিস্তানের যে বেশিরভাগ মিসাইল, যেটা সেই সময় পাকিস্তান ফতে 2 তারা নির্দিষ্টভাবে তারা লঞ্চ করে আমাদের চার্জ করে, সেটা হরিয়ানা হয়ে দিল্লির দিকে আসছিল, সেটাকে আমাদের S-400 ধ্বংস করে দেয়। সেই মিসাইলটা কেন ধ্বংস হলো, আমাদের হাতে কী ধরনের এয়ার ডিফেন্স আছে, এটা বোঝার জন্যই কি আমেরিকার তরফে বড় বড় অফিসাররা তারা ইতিমধ্যে বিভিন্ন পাক এয়ারবেসের দখল নিচ্ছে, ভারতের এয়ার ডিফেন্সকে ক্র্যাক করার চেষ্টা করছে? এই প্রশ্নগুলো আমরা আপাতভাবে রাখছি, উত্তর নিশ্চিতভাবে বিভিন্ন গোয়েন্দা শাখার থেকে আমরা পেয়ে যাব। এবং একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আসছে যে গত মে মাসে, নির্দিষ্টভাবে গত মে মাসেই ইউনুস সিন্ডিকেটের একটি প্রতিনিধি দল অত্যন্ত গোপনে আইএসআইয়ের নেতৃত্বে, পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নেতৃত্বে তারা উত্তর কোরিয়ার ফাংইয়াং শহরে গেছিল। কেন? তার কারণ হলো যে তথ্য গোয়েন্দারা পাচ্ছেন যে আমেরিকার এটা বড় একটা প্ল্যানিং রয়েছে যে ভারতের আশেপাশে, যেহেতু পাকিস্তানের হাতে নির্দিষ্টভাবে পরমাণু অস্ত্র রয়েছে, যাতে বাংলাদেশও ছোটোখাটো কোনো ডার্টি বোম বা এই ধরনের পরমাণু টেকনোলজি হাতে পায়, যেটাকে সংক্ষেপে নিউক্লিয়াস জাতীয় বোম বলা হয়, সেটার জন্য পাকিস্তানকে ভিড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান মূলত আমেরিকার একটা পাপেট, এবং সেই কারণেই উত্তর কোরিয়ার কাছে এই ধরনের কিছু নিউক্লিয়াস জাতীয় বোম আছে। সেটা পাওয়ার জন্যই বাংলাদেশের যে প্রতিনিধি দল ইউনুসের খুব গোপনে তারা ভিক্ষা করতে গেছিল উত্তর কোরিয়ার ফাংইয়াং শহরে বলে গোয়েন্দারা জানতে পারছেন। তাহলে ইউনুস সিন্ডিকেটের প্ল্যানিংটা বোঝা যাচ্ছে, কত জঘন্য প্ল্যানিং, যে কীভাবে ভারতবর্ষকে জঙ্গি গোষ্ঠী দিয়ে নিউক্লিয়াস জাতীয় ছোট জাতীয় এই ধরনের নিউক্লিয়ার বম দিয়ে রক্তাক্ত করবে। আদৌ পারবে কি, নাকি হাটে হাড়ি ভাঙবে? কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে একদম বিস্ফোরক তথ্য আমাদের কাছে আসছে যে রাজধানী ঢাকায় কানপাতলি, কারণ রাজধানী ঢাকা থেকে প্রচুর খবর আমাদের প্রত্যেকদিন পাঠানো হয়, এবং সেখানে কানপাতলি শোনা যাচ্ছে যে ঈদের পর কিছু একটা হবে, ঈদের পর কিছু একটা হবে। কি হবে? কারণ যে তথ্য আমাদের কাছে আসছে যে 10ই জুন এই দিনটাকে ফিক্স করে ডেডলাইন করে নির্দিষ্টভাবে ইউনুস সিন্ডিকেট ভেবেছিল যে ওদিনকেই সংবিধান বাতিল করে তারা পরবর্তী পর্যায়ের দিকে, অর্থাৎ ইসলামিক রিজিয়ন তৈরির দিকে তারা এগোবে। কিন্তু সেই ছবিটা হচ্ছে না। কারণ তুমি দেখবে যে দুদিন ধরে একটা খবর বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি যাচ্ছেন সৌদি আরবে হজ করতে, এবং তার সঙ্গে ডিজিএফআই এবং তার অনুসারী বেশ কয়েকজন সেনাকর্তাও যাবেন, এবং রোববার পর্যন্ত এই খবরটা বিভিন্ন হাউসে রমরম করে চলেছে। আমরা কিন্তু খবরটা সামনে আনিনি, তার কারণ প্ল্যানিংটা আমাদের জানা ছিল আলটিমেটলি কি হতে চলেছে। এই খবরটা আমরা জানতাম যে হজে যাওয়ার একটা প্ল্যানিং বা একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। সেনাপ্রধান জলবাব ছিলেন ওয়াকারুজ্জামান, এবং তিনি তার পরিবর্তে তিনি নিজে হজে যাননি, তার পরিবর্তে তিনি ইউনুস ঘনিষ্ঠ বেশ কয়েকজন সেনাকর্তাকে হজে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ গেম প্ল্যানিংটা অত্যন্ত সুদৃঢ়। এবং তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে এই যে তথ্য আমাদের কাছে আসছে যে গতদিন সেনানিবাসে ইন্দোনেশিয়ার যিনি বিদেশ মন্ত্রী, আমরা নাম বলবো আরমানিয়া ক্রিস্টিয়ানো নাসির, আমরা ছবিতে দেখাবো, যে যেখানে অন্তর্বর্তী সরকার রয়েছে সেখানে অন্তর্বর্তী সরকারের কেষ্টবিষ্টরা থাকা সত্ত্বেও সেনাপ্রধান নিজে ইন্দোনেশিয়ার উপবিদেশ মন্ত্রী আরমানা ক্রিস্টিয়ানো নাসিরের সঙ্গে বৈঠকে বসলেন। কেন? তাহলে কি এখন থেকে বাংলাদেশের রাষ্ট্রনীতি বা রাষ্ট্রের যে মৌলিক অধিকার বা বিভিন্ন যে বিদেশ নীতি সেগুলো নিয়ে সেনাপ্রধান ধীরে ধীরে আলোচনা শুরু করছেন, তিনি ধীরে ধীরে সমস্ত ক্ষমতা হাতে নিচ্ছেন? কারণ এই ছবিটা সেনানিবাসের, তো এই বৈঠকটি হওয়ার কথা ছিল ইউনুস সিন্ডিকেটের সঙ্গে, কিন্তু পরিবর্তে সেনাপ্রধান কেন বৈঠকে বসলেন? তাহলে কি বিদেশ যে নীতি সেটাও এখন আলটিমেটলি বকলমে সেনাপ্রধান হাতে নিয়েছেন? এবং একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে আমরাই বলেছিলাম যে এই ইউনুস সরকারটা অবৈধ, সেখানকার সংবিধানের 106 আর্টিকেলকে তারা হাতিয়ার করে তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। সেই যে অবৈধ কাগজপত্র তা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছে। কিন্তু একটা ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খুব
সন্দেহজনকভাবে আগুন লাগে এবং সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত কাগজপত্র, তাহলে কি ফের ইউনূস সিন্ডিকেট নিজেদের গোপন দলিল দস্তাবেজকে গোপন করার চেষ্টা করছেন? তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে কাতারের ষড়যন্ত্রটা কি? কাতারে দোহাতে সেখানকার নির্দিষ্ট শেরাটন হোটেল আছে, সেই হোটেলে খলিলুর রহমান প্রথম যান এবং সেখানে আমরা এর আগে বলেছিলাম যে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার যিনি আছেন সেখানকার মার্কিন রাষ্ট্রদূত স্ট্রেসিয়ান জ্যাকবসন তিনি বেপাত্তা হয়ে গেছেন, আমরা বলেছিলাম। তার খোঁজ মিলেছে তিনি এই দোহাতে ওই হোটেলে একটি বৈঠকে ছিলেন এবং সেই বৈঠকে জামাত নেতা নির্দিষ্টভাবে শফিকুর রহমান তিনিও সেই বৈঠকে অংশ নেন এবং খলিলুর রহমানের নেতৃত্বে, ইউনূস সিন্ডিকেটের নেতৃত্বে, মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে এই বৈঠকটি হয় মূলত বাংলাদেশ বিক্রি করার প্ল্যানিং সেখানে চূড়ান্ত হয়েছে গত বুধ এবং বৃহস্পতিবার এবং সেখানে বসেই রাখাইন করিডরের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং এই জামাত প্রধান অত্যন্ত গোপনে বৃহস্পতিবার অথবা শুক্রবার তিনি দেশে ফিরেও গেছেন। এই সমস্ত তথ্য ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে এসছে। 11 জুন বোধহয় মোহাম্মদ ইউনূস ব্রিটেন যাওয়ার নাম করে দেশ থেকে পালাতে চাইবেন, তবে বোধহয় এই যাত্রা তিনি পালাতে পারবেন না, কারণ সেনাপ্রধান সেই সুযোগ তাকে দেবেন না বলেই আমরা জানতে পারছি। এই কাতারের যে গোপন বৈঠকটি হয়েছে সে বিষয়ে সেখানকার পর্যবেক্ষকরা কি বলছেন সেই তথ্য আমরা দর্শকদের শোনাবো। তন্ত্রটি ডক্টর ইউনূসের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে রাজ্যের এই দোহাতে হয়েছে এবং এই দোহাতে তারা যে ষড়যন্ত্রটা করেছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের একটা প্রতিনিধি দলের সাথে দেখা করেছে এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। শেরাটন হোটেলে কিন্তু এই মিটিংটি অনুষ্ঠিত হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসিয়ান জ্যাকবসন এবং রাখাইন রাজ্যে প্রস্তাবিত যে মানবিক করিডোর এটা নিয়ে ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কিন্তু এই দোহা। তার সাথে আলোচনার পরপরই কিন্তু এই স্টেট ডিপার্টমেন্টের শফিকুর রহমানের সাথে, ডাক্তার শফিক তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ, তাকে কেন একটা ষড়যন্ত্রের অংশীদার হতে হবে? তিনি যে বৃহস্পতিবারে চুপি সারে দোহাতে গেলেন, কাউকে জানালেন না, আবার শুক্রবারের মধ্যে তিনি প্রত্যাবর্তন করলেন, তিনি ঢাকায় চলে আসলেন, ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলে, তো তখন সেক্ষেত্রে কিভাবে এই এনসিপি এবং জামায়াত মিলে বিএনপি কে আটকাতে পারে এবং করিডোর যে ইস্যুটা, এই করিডোরের ইস্যুটা তখন কিভাবে আদায় করা যেতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু তারা ডাক্তার শফিকের সাথে আলাপ আলোচনা করেছেন। অর্থাৎ ষড়যন্ত্র সর্বশেষ বুঝতে পারছো যে কোন মাপের ষড়যন্ত্র হয়েছে এবং দোহায় বসে হয়েছে সেই তথ্য আমরা দর্শকদের শোনালাম, দেখালাম। নির্দিষ্টভাবে এভাবেই বাংলাদেশকে ভেঙে বিক্রি করার প্ল্যানিং করছে একটা বড় অংশ। বিধানসভা গত রাতেই পাক এয়ারবেসের দখল নিয়েছে ইউএস এয়ারফোর্স এবং একই সঙ্গে উল্টো দিকে ওয়াকারুজ্জামান তিনিও অনেকটা এগিয়ে গিয়ে খেলছেন। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? সত্যজিৎবাবু, আপনি তো মোটামুটি বিস্তারভাবে জানালেন। আমি এবং আপনি বারবার জিরো আওয়ারে গত 3 মাস ধরে বলছি যে উত্তর পূর্ব যে 7টা রাজ্য আছে এবং পশ্চিমবাংলা 2, তৃতীয়ত বাংলাদেশ এবং মায়ানমার রাখাইন প্রভিন্স, এই কমপ্লিট আগামী 6 মাস কিন্তু এটাই পিন পয়েন্ট হবে, এটার উপরেই সমস্ত কিছু বহির্ভূত হবে। আমাদের প্রথম দেখতে হবে যে এই যে মানবিক করিডোরের পেছনে প্ল্যানটা কি। যে বারবার আপনি বলছেন, আমরা সবাই বলছি মানবিক করিডোর, চট্টগ্রাম থেকে যে রাখাইন প্রভিন্সে একটা করিডোর, বিভিন্ন ক্যাম্প আছে, প্রচুর রোহিঙ্গা আছে, তাদের একটা করিডোর, তাদের ফেরত কেন, এটা এই সময় হলো কেন? তো এই রিজনটা যদি আমরা না জানতে পারি, বারবার এই ডিসকাশনটা নিয়ে কোনো লাভ হবে না। এই যে দোহাতে যে মিটিং হলো, ওদের সিকিউরিটি অ্যাডভাইজার গেলেন, বিভিন্ন যে ধার্মিক যে ভদ্রলোক ওখানকার যে নাম বললেন, আমি ঠিক নামটা ভুলে গেছি, আমরা জানি উনিও এই মিটিং এ দোহায় ছিলেন। এই যে একটা প্লট বানাচ্ছে, একটা টেমপ্লেট হচ্ছে, একটা মডেল হচ্ছে এবং সেখান থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ কিন্তু প্রেজেন্ট ছিল, এটা মনে রাখতে হবে। এবং প্রথমে যে এই হিউম্যান করিডোরের কথা শুরু হয়, এই ভদ্রমহিলা শুরু করেছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের জাহাজ এসেছিল। জাহাজটা কি জন্য এসেছিল? একটা হিউম্যানিটেরিয়ান এড এর নাম করে এসেছিল, বিভিন্ন এনজিও আসবে, আমরা এটা আপনার চ্যানেলে সিএন বাংলায় আলোচনা করেছি যে এরা এনজিও আসবে, সিআইএ পেছনে থাকবে এবং রিসোর্সেস দেওয়া হবে। আলটিমেটলি কি করবে? যে মায়ানমার যে জুনটা আছে, যেটা চায়না ব্যাক,
সেটাকে নষ্ট করবার এক, এবং ভারতের যে উত্তর পূর্ব যতগুলো রাজ্য আছে, বিশেষ করে মণিপুরে আরো যে ইন্টারনাল আমাদের প্রবলেম হচ্ছে, এটাকে আরো বাড়িয়ে দেবার। কিরকম ভাবে বাড়াবে? রিসোর্সেস দেবে, অস্ত্র দেবে, আর খাবার দাবার যা দরকার, মানে এই গ্রুপগুলোকে জাগিয়ে তোলার জন্য যা দরকার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু করবে। আমরা যদি বারবার ভাবি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ এবং আমাদের সঙ্গে একটা বিরাট ক্লোজ রিলেশন, না, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কি ভালো, এবং তাদের বিজনেস ইন্টারেস্ট আছে, তাদের তেলের ইন্টারেস্ট আছে বে অফ বেঙ্গলে, তাদের ইন্টারেস্ট আছে মায়ানমারে, তাদের ইন্টারেস্ট আছে বাংলাদেশে। কমপ্লিট জিওপলিটিক্যালি এই এরিয়াটা দক্ষিণ পূর্ব চায়নাকে না উঠতে দেওয়ার জন্য তারা যা করে সেটা আপাতত করবে। ভারত সেই জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেবে না, কারণ ভারত নিজেরাই 140 কোটির দেশ, we are a powerful economy, militarily we are powerful, আমরা এমন কোনো ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল কোনো অত্যাধুনিক অস্ত্র শস্ত্র প্লেন কিনবো না। তো আমাদের দিয়ে বেশি ওদের কাজ হবে না। কাজ যেটা হবে সেটা হচ্ছে আপাতত বাংলাদেশ এবং পাকিস্তান। ইতিমধ্যে আপনার দর্শকদের জানাই, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তার ভাইস চেয়ারম্যান কিন্তু এই গতকাল একজন পাকিস্তানিকে করা হয়েছে, ইউএনএসসি, which is the largest body for security council, যেখানে ভারত মেম্বার হওয়ার জন্য যাচ্ছে, বহু বছর ধরে এটা ট্রাই চলছে। তার ইউএনএসসির সিকিউরিটি কাউন্সিলের যারা দেখাশোনা করবে তার ভাইস চেয়ারম্যান একজন পাকিস্তানকে করে দিয়েছে। মানে একটা ডাকাত, একটা চোরকে ধরে বসিয়ে দেওয়া হলো যে এই সিকিউরিটি পুরো বিশ্বের দেখার জন্য। তো এর থেকে মনে হয়, এটার থেকে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা মেজর প্লেয়ার কিরম ভাবে খেলছে পাকিস্তান বাংলাদেশ আমাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এটা আজকে মনে হয় খুব পরিষ্কার। হ্যাঁ, একদমই। আপনি যে দ্বিচারিতার কথা বলছেন আমেরিকার, সেই দ্বিচারিতার বিষয়টা এতটাই তীব্র যে বাংলাদেশকে দিয়ে আমাদের বিরুদ্ধে খেলানোর চেষ্টা করা হচ্ছে। দীপ্তাংশবাবু বলছিলেন বৃহৎ ষড়যন্ত্র ভারতকে ঘিরে, এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে সেখানকার পাকিস্তানের এয়ারবেস ইতিমধ্যে তারা দখলে নিয়েছে, এবং ওয়াকারুজ্জামান তিনি ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন। এর প্রেক্ষাপটটি কি হতে পারে? সত্যজিৎ বাবু, এই যে আমরা জানি অলরেডি নূর খান এয়ারবেস যখন অপারেশন সিঁদুরের সময় প্রায় ঘুরিয়ে দেওয়া হলো ভারতবর্ষের 10ই এবং 11 তারিখের ভোর রাত্রিরে, আমার আজকে বলতে কোনো আপত্তি নেই। এই নূর খান এয়ারবেসের পাশে যে স্টক পাইলের কথা আপনি বারবার দেখিয়েছেন, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই স্টক পাইলটা কাদের ছিল? আমি এই প্রশ্ন চিহ্নটা রেখে দিলাম দর্শকের জন্য। এই স্টক পাইল কি পাকিস্তানের ছিল না অন্য কোনো রাষ্ট্রের ছিল? এক, এবং ইউএস এর একটা, মানে আমরা যতই ভাবি যে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ডাইরেক্টলি সামনে থেকে কোনো রিলেশনশিপ নেই, এটা একবারে ভুল। মার্কিন যুক্তরাষ্ট্র একবারে পাকিস্তানের মধ্যে বসে আছে। পাকিস্তানের বিভিন্নভাবে এড, সে মনিটারি এড হতে পারে, অস্ত্রশস্ত্র হতে পারে, তাদের ইকুইপমেন্ট হতে পারে, ওয়ারফেয়ার ইকুইপমেন্ট হতে পারে, সমস্তটাই ব্যাকআপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বললেন এয়ারফোর্স বেস, ওদের অনেকটা, উইচ ইজ আ রাইট ইনফরমেশন, নোটাম জারি হয়েছে যেখানে নো ফ্লাই এরিয়া পাকিস্তান এয়ারস্পেসে, বিশেষ করে ভারতবর্ষের জন্য, সেখানে অলরেডি এয়ারবেসগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারফোর্স টেক ওভার করেছে। এবং আমরা জানি যে একটা প্লট চলছে which includes পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড পার্ট অফ আরাকান আর্মি। এটা কিভাবে কোন দিকে যাচ্ছে সময় আমাদের এটা বলে দেবে যে এটা কিভাবে এগোচ্ছে। তবে আপাতত আমরা বলতে পারি যে বাংলাদেশ কিন্তু নিজের যে গুটিগুলো সাজাচ্ছে, ভারতীয় হয়ে আমার বলতে কোনো আপত্তি নেই যে কেউ না কেউ তাকে, এটা আপনি যদি বলেন ইউনিস করছে, ইন্দোনেশিয়ার সঙ্গে কথা হচ্ছে, কেউ যাচ্ছে রাশিয়ায়, কেউ যাচ্ছে তুরস্কে, না, somebody is helping বাংলাদেশ এই গুটিগুলো সাজিয়ে দেওয়ার জন্য। একটাই বাংলাদেশের জন্য, আমি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে দেখি, তার একটাই হচ্ছে ভারতকে কিভাবে ভাবে আঘাত করা যায়, ভারতের ইকোনমিক যে প্রোগ্রেশন সেটাকে ব্লকেট করা যায়, এবং বিশেষ করে তাদের একটা প্ল্যান আছে উত্তম, আমাদের যে পশ্চিমে পূর্বে পশ্চিমবাংলা এবং উত্তর পূর্বে 7টা রাজ্য যেটা আছে সেটাকে কিন্তু ভাঙার একটা পরিকল্পনা লম্বাভাবে চলছে। তার মধ্যে আমার আপত্তি নেই, আজকে একদম পরিষ্কার বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার। সো ভারতকে ভাঙার জন্য বিশেষ করে পশ্চিমবাংলা এবং উত্তর পূর্ব 7টা রাজ্য, we have to be careful। আমি জানি যারা দিল্লিতে আছে তারা নিশ্চিতভাবে আমাদের থেকে অনেক বেশি জানে, they are aware of this।
আমরা যখন জানি যে এই একটা মেজর টেমপ্লেট, একটা মেজর প্ল্যান চলছে যে ভারতকে ভাঙার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং বিভিন্নভাবে তার মেজর প্লেয়ার মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে। হয়তো চীন কিছুটা ভাবে হেল্প করবে বাংলাদেশকে, বিকজ চীনও চায় না ভারত এগিয়ে যাক, তাদের থেকে এগিয়ে যাক, ইকোনমিক ভাবে আরো মাইন্ড হোক। সেই জায়গা থেকে সত্যজিৎ বাবু দেখতে গেলে we need to be very careful in the next 6, 7, 8 months, especially for নর্থ ইস্টের 7টা রাজ্য এবং পশ্চিমবঙ্গ। আমাদের সতর্কতা তো চলবে আপনি যেমন বলছেন, কিন্তু পাশাপাশি যে তথ্য দীপ্তাংশবাবু আসছে যে ঈদের পরেই, যেটা রাজধানী ঢাকা জুড়ে এই মুহূর্তে জোর জল্পনা যে ঈদের পরেই ওয়াকারুজ্জামান তিনি হজযাত্রা যাননি, পরিবর্তে তিনি বড় বড় পরিকল্পনায় আছেন, যে কারণে তিনি সেনানিবাসে একে একে বিভিন্ন রাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। ইউনূস দেশে ফিরেছেন, 11ই জুন তিনি ফের ব্রিটেনে যাওয়ার চেষ্টা করবেন। তবে আমরা তথ্য পাচ্ছি যে এবার বোধহয় সেনাপ্রধান ইউনূসকে দেশ ত্যাগ করতে দেবেন না। তার কারণটা কি হতে পারে? সেনাপ্রধান কি ধীরে ধীরে দেশের মানে আনঅফিসিয়ালি দেশের সমস্ত ক্ষমতা নিজের হাতে রাখার চেষ্টা করছেন যতক্ষণ নির্বাচন হচ্ছে সেই পর্যায়ের জন্য? সত্যজিৎ বাবু, আমি দুটো প্রশ্ন দিয়ে এটা বলছি। ওয়াকারুজ্জামানকে আমরা দেখছি বিগত 10 মাস 9 মাস, তার আগে তো নিশ্চিতভাবে যারা আমরা প্রাক্তন অথবা যারা সামরিক বাহিনী নিয়ে চর্চা করি তারা তো উই আর কিপিং আ নোট অফ ইট। হাউএভার, এখানে একটা হাউএভার আছে যে 10 মাসে কিন্তু আমি আমার তরফ থেকে পার্সোনাল ওপিনিয়ন সেইভাবে কোনো কনফিডেন্স বিল্ডিং মেজার ওয়াকারুজ্জামান থেকে এখন পর্যন্ত দেখতে পাইনি। শুনছি অনেক, আমাদের কাছে তথ্য অনেক আসছে, কিন্তু আপনি যে দিশায় নিয়ে যেতে চাইছেন সেই দিশাটা আগেও একবার দুবার উঠেছিল, আমি খুব পরিষ্কার করে সবার সামনে এটা বলতে চাই না, কিন্তু উনি সেটাকে লাস্ট পর্যন্ত তার লজিক্যাল কনক্লুশনে নিয়ে যেতে পারেনি। কিন্তু আজকের দিন আপনি যেটা বলছেন, এমন একটা ঘটনা প্রবাহ সামনে আসছে যেখানে মোহাম্মদ ইউনূসকে হতে পারে, মোহাম্মদ ইউনূসের ওপর যে বিশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, বিকজ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে মোহাম্মদ ইউনূস ইজ মার্কিন যুক্তরাষ্ট্র লোক, তাকে নার্চার করে নিয়ে আসা হয়েছিল, বহু বছর আগে আসার কথা ছিল, আলটিমেটলি হয়নি, এখন এসছে। ওই গল্পে আমরা এখন যাই না। কিন্তু মোহাম্মদ ইউনূসকে যদি মোহাম্মদ ইউনূস রিজাইন করে অথবা মোহাম্মদ ইউনূসের যদি দিন শেষ হয়ে যায়, ওকে সরিয়ে দেয়, তাহলে আমার মনে হয় নেক্সট ম্যান সেনাপ্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান। তবে ভারতের হয়ে হয়ে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবে কিনা বাংলাদেশ সময়ের অপেক্ষা। কারণ আমি বারবার বললাম, পেছনে দ্য বিগ ব্রাদার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট ইজ ডিফারেন্ট, আমাদের ইন্টারেস্ট ইজ ডিফারেন্ট, ভারতের ইন্টারেস্ট ডিফারেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ডিফারেন্ট। সেই প্লেয়ার ওখানে নাটকের অ্যাক্টর চেঞ্জ হতে পারে, মোহাম্মদ ইউনূস চলে গিয়ে আর একটা সাফিউল্লাহ আসতে পারে, অথবা সেনাপ্রধান দেশ নিয়ে নিতে পারে, কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করবে মার্কিন যুক্তরাষ্ট্র। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আলটিমেটলি কি কোনো দেশের বড় রাষ্ট্রের গোয়েন্দারা এটাকে কন্ট্রোল করছে পশ্চিম বিশ্বের। এবং তোমাকে বলবো যে কথা দীপ্তাংশও বলছিলেন যে পরবর্তীকে সেক্ষেত্রে একটা প্ল্যানিং হয়েছিল যে প্রেসিডেন্ট হবেন নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হবে। একটা প্রশ্ন আমরা রাখছি যে এই যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হবে বলে যে ইনিশিয়াল চিন্তাভাবনা করা হয়েছিল, সেখানে কি $5 বিলিয়ন কোনো রফা হয়েছে? এই প্রশ্ন আমরা রাখছি। একই সঙ্গে শর্মিষ্ঠা, মোহাম্মদ ইউনূস তিনি সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন এবং নির্বাচন নিয়েও তিনি গোল গোল কথা বলছেন। কি বলছেন দর্শকদের আমরা এই প্রোগ্রামের শেষ পর্যায়ে শোনাবো। শর্মিষ্ঠা, আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি, অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। নাই আপনাদের গায়ে আবার হাত দেয়, এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। শর্মিষ্ঠা, ফলে মোহাম্মদ ইউনূস যে তীব্রভাবে বাংলাদেশ বিরোধী, তিনি তীব্রভাবে মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী, তার প্রমাণ আজ সকালেই তিনি মুক্তিযোদ্ধার 400 মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল করে দিয়েছেন। ফলে এই মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেট আলটিমেটলি বাংলাদেশকে আরও একবার চরমভাবে বিভাজিত এবং বিক্রি করতে যাচ্ছে, এটাই বড় অংশ মনে করছেন।
একদমই তাই। এবং সবশেষে সেই একই প্রশ্ন হয়ে গেল যে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কি এখনো অথই জলে। দুজনকে ধন্যবাদ জানাবো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন এই সুন্দর আলোচনায়, অনেক ধন্যবাদ জানাবো কর্নেল চৌধুরী। অন্যদিকে ছিলেন আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, তোমাকেও ধন্যবাদ জানাবো সুন্দর একটা আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য। 0 আওয়ারের সময় শেষ হয়েছে এখানে, সঙ্গে থাকবেন, অন্যান্য খবর নিয়ে ফিরবো। আপাতত এই পর্যন্ত।